আমি কি সত্যি বিশ্বাস করতে পারি যে এই বিশাল পৃথিবীটা কেউ একজন পরিচালনা করছেন? যখন দেখি আমার জীবনে একের পর এক বিপদ আসছে, যখন পরিকল্পনা যেন বারবার বিফল হচ্ছে, তখন মনে হয় উপরওয়ালা কি আমার কথা শোনেন না? কেন তিনি আমার কাছ থেকে এত কষ্ট নিচ্ছেন? আমি তো ভালো মানুষ হওয়ার চেষ্টা করি, তারপরেও কেন আমার সাথেই সবচেয়ে খারাপ ঘটনা ঘটে? বিশ্বাস তো রাখি, কিন্তু এই বিশ্বাস কি আমাকে সত্যিই সুখী করতে পারে? তোমার এই প্রশ্নগুলোর মধ্যেই লুকিয়ে আছে উত্তর। দেখো, বিশ্বাস মানে এই নয় যে তুমি ভালো করলেই ভালো ফল পাবে আর খারাপ করলেই খারাপ। জীবন এত সরল নয়। বিশ্বাস মানে হলো তুমি যখন ভাবো যে এই পৃথিবীর একজন পরম পরিচালক আছেন, তখন তুমি স্বীকার করো যে তার পরিকল্পনা তোমার পরিকল্পনার চেয়ে অনেক বড় ও উন্নত। আমাদের দৃষ্টি এতটুকুই, আমরা সামনের 1 ইঞ্চি পথ দেখি, কিন্তু তিনি দেখেন পুরো ম্যাপ। অনেক সময় যা আমাদের কাছে দুর্ভাগ্য বলে মনে হয়, তা পরবর্তীতে গিয়ে প্রমাণিত হয় দূরদর্শিতা হিসাবে। যেমন বৃষ্টি যখন আসে, আমরা ভিজতে চাই না, কিন্তু কৃষক সেই বৃষ্টির জন্য প্রাণপণ অপেক্ষা করে। একই বৃষ্টি, ভিন্ন দৃষ্টি। তুমি যদি দৃঢ়ভাবে বিশ্বাস করো যে যা হয় তা ভালোর জন্যই হয়, তাহলে তোমার মানসিকতা পাল্টে যাবে। তখন প্রতিটি বাধা তোমার কাছে চ্যালেঞ্জ হবে, অভিশাপ নয়। বিজ্ঞান বলে আমাদের মস্তিষ্ক যা বিশ্বাস করে তা বাস্তবায়িত করার পথ খুঁজে বের করে। যদি তুমি ভাবো আমার সঙ্গে খারাপ হচ্ছে, তাহলে তোমার চোখ শুধু খারাপ দিকটাই দেখবে। আর যদি ভাবো এটাও আমার শেখার জন্য, তাহলে খারাপের মধ্যেও ভালো খুঁজে পাবে। এই বিশ্বাসটাই তোমাকে অন্ধকারেও আলো দেখাবে। আর হ্যাঁ, এই বিশ্বাস যখন গভীর হয়, তখন পৃথিবীর কোনো মানুষের কথায় বা আচরণে তোমার সুখ নষ্ট হয় না। কারণ তুমি জানো প্রকৃত সুখের উৎস হলো তার উপর আস্থা, মানুষের ওপর নয়। 2, লোকে কি বলবে এই ভয়কে চিরতরে বিদায় দাও। সত্যি বলতে আমি নিজেকে অনেক কিছু করতে পারি, কিন্তু যখন ভাবি যে লোকজন কি বলবে, তখন পিছিয়ে যাই। সমাজের চোখটা আমার কাছে খুব বড়। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এমনকি পাড়ার অচেনা মানুষটিও যদি আমাকে নিয়ে খারাপ মন্তব্য করে, তাহলে আমার খুব কষ্ট হয়। আমি তো চাই সবাই আমাকে নিয়ে ভালো বলুক। এই লোকে কি ভাববে, এই চিন্তা কি আদৌ ত্যাগ করা সম্ভব? যদি আমি এটা ত্যাগ করি, তাহলে কি সমাজ আমাকে ছেড়ে দেবে না? একটা গভীর সত্য শোনো, যে লোকদের নিয়ে তুমি এত ভাবো, তারা কি তোমার দুঃখের রাতে তোমার পাশে বসে থাকে? তারা কি তোমার পেটের ক্ষুধা মেটায়? তারা কি তোমার অসুস্থতার সময় তোমার সেবা করে? না, তারা শুধু মুখে কিছু কথা বলে আর চলে যায়। অথচ তুমি তোমার মূল্যবান সময়ে তোমার মানসিক শান্তি তাদের মুখের সেই কথাগুলোর কাছে বাজি রেখে দিচ্ছ। বাবা মা তোমাকে যত্নে বড় করেছেন, সৃষ্টিকর্তা তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। তাহলে তুমি কোনো অচেনা মানুষের মুখের দিকে তাকিয়ে নিজের পথ থামাবে কেন? তুমি কি জানো এই পৃথিবীতে লাখ লাখ মানুষ তাদের সম্ভাবনা শেষ করে দিয়েছে শুধু এই ভয়ে যে লোকে কি বলবে? একজন শিল্পী থেমে যায়, একজন উদ্যোক্তা পিছিয়ে যায়, একজন মেধাবী ছাত্র পড়াশোনা বাদ দেয়, শুধু মানুষের কথার ভয়ে। কিন্তু বাস্তবতা হলো, মানুষ যাই বলুক না কেন, তোমার জীবন তো তাদের জীবনের অংশ নয়। তুমি যখন কোনো কাজ করো, তখন বেশিরভাগ মানুষ তো নিজের কাজেই ব্যস্ত থাকে। তারা তোমার কথা পরে ভাবে, পরে ভুলে যায়। সুতরাং যারা তোমাকে সমালোচনা করে, তাদের অনেকেই হয় তোমাকে হিংসা করে, নয়তো তোমার চেয়ে অনেক পিছিয়ে আছে। তুমি যদি তাদের কথায় কান দাও, তাহলে তুমি তাদের সমান হয়ে যাবে। অথচ তুমি তো তাদের ঊর্ধ্বে উঠতে চাও। তাই লোকে কি বলবে এই প্রশ্নটাকে জীবনের তালিকা থেকে কেটে ফেলো। মনে রেখো, পৃথিবীর শেষ বিচারে তোমাকে জিজ্ঞাসা করা হবে তুমি কি করেছো, লোকে কি বলেছে তা নয়। 3, নিজেকে ব্যস্ত রাখো। হতাশার বিষ ঔষধ। আমি যখন একা থাকি, যখন কোনো কাজ না থাকে, তখন আমার মাথায় হাজারো খারাপ চিন্তা আসে। অতীতের ভুলগুলো সামনে ভেসে ওঠে, ভবিষ্যতের ভয় মনে হয় বাস্তব। আমি বুঝি যে ব্যস্ত থাকলে ভালো লাগে, কিন্তু নিজেকে ব্যস্ত রাখা কি আসলে দুঃখ থেকে পালানোর কোনো উপায়, নাকি এটা সমস্যা থেকে চোখ ফেরানো মাত্র? আমি যদি ব্যস্ত থাকি, তাহলে কি আমার সমস্যাগুলো স্বয়ংক্রিয়ভাবে সমাধান হয়ে যাবে? তোমার প্রশ্নটা খুব প্রাসঙ্গিক। কিন্তু ব্যস্ততা মানে সমস্যা থেকে পালানো নয়। ব্যস্ততা মানে মনকে এমন একটা ইতিবাচক দিকে ঘুরিয়ে দেওয়া, যেখানে সময় থেমে থাকে না, প্রবাহ থাকে। মনস্তাত্ত্বিক গবেষণা বলে, মানুষের মস্তিষ্ক যখন কোনো কাজে সম্পূর্ণভাবে নিমগ্ন থাকে, তখন সে ফ্লো স্টেটে চলে যায়। ওই অবস্থায় সময় উড়ে যায়, দুশ্চিন্তা মিলিয়ে যায়, আনন্দ আসে। তুমি যখন কাজ করো, পড়াশোনা করো, পছন্দের কোনো শখে ডুবে থাকো, তখন তোমার মন নতুন কিছু তৈরি করে, নতুন সৃজনশীলতা জন্মায়। আর ব্যস্ততা তোমাকে দেয় একটা মূল্যবান সুযোগ, আত্মবিকাশের।
তুমি যখন পড়াশোনায় ব্যস্ত তুমি জ্ঞানী হচ্ছ, যখন কাজে ব্যস্ত তুমি দক্ষ হচ্ছ, যখন ক্রিয়েটিভ কোনো কাজে ব্যস্ত তুমি শিল্পী হচ্ছ। এই নতুন দক্ষতাগুলো তোমাকে আত্মবিশ্বাসী করে তোলে, আর আত্মবিশ্বাস যেখানে থাকে সেখানে হতাশা টিকে থাকতে পারে না। হ্যাঁ, ব্যস্ততা সমস্যা সমাধান করে না, কিন্তু ব্যস্ততা তোমাকে এতটাই শক্তিশালী করে তোলে যে সমস্যাগুলোকে তুমি ছোট দেখতে শুরু করো। এটা অনেকটা যুদ্ধের মতো। তুমি যদি ফিল্ডে নেমে যুদ্ধ করো তাহলে যুদ্ধ জেতার সম্ভাবনা থাকে, আর যদি ক্যাম্পে বসে ভয় করো তাহলে তুমি হেরে যাবে। তাই সময়কে কাজে দাও আর দেখবে দুঃখ নিজেই দূরে পালাচ্ছে। আমার সবচেয়ে বড় দুর্বলতা হলো আমি পুরানো স্মৃতিতে আটকে থাকি। বছর 10 আগের একটি কটু কথা আজও মনে পড়ে, আমার মন খারাপ হয়। আবার সামনে কি হবে তা নিয়েও আমি এত চিন্তা করি যে ঘুমাতে পারি না। আমার মনে হয় বর্তমান তো খুব বিরক্তিকর, নিস্তেজ। আমি অতীতের ভালো দিনে ফিরে যেতে চাই, আবার ভবিষ্যতে কোনো দুঃখ আসবে ভয় করি। এই চক্র থেকে বেরোনোর পথ কি? এই যে তুমি বারবার পুরনো একটি জোক শুনলে হাসো না, অথচ পুরনো একটি দুঃখের কথা মনে করে বারবার কাঁদো, এটাই তোমার সমস্যার শিকড়। মানুষ অতীতে বারবার ফিরে যায় কারণ সেটা পরিচিত, আর বর্তমানকে অপরিচিত মনে হয়। কিন্তু বিজ্ঞান বলে অতীত আর ভবিষ্যৎ এ দুটোই আমাদের মাথার ভেতরের গল্প, বাস্তবতা নয়। একমাত্র বর্তমান মুহূর্তটিই বাস্তব, যেখানে তুমি নিঃশ্বাস নিচ্ছ, যেখানে তোমার অস্তিত্ব আছে। অতীত তোমাকে শেখানোর জন্য এসেছিল, আর ভবিষ্যৎ তোমাকে অনুপ্রাণিত করার জন্য আসে। কিন্তু তুমি যদি এদের কাউকেই তোমার চিরস্থায়ী বাড়ি বানিয়ে ফেলো, তাহলে তুমি বর্তমান নামক সুযোগটাই হারাবে। তুমি কি জানো, বুদ্ধ নিজেও বলেছেন, অতীত নিয়ে আফসোস করো না, কারণ তা আর ফিরবে না। ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো না, কারণ তা এখনো আসেনি। এই যে বর্তমান মুহূর্ত, এতেই তোমার সব শক্তি বিনিয়োগ করো। আমাদের জীবনের বেশিরভাগ টেনশন তৈরি হয় দুটি অস্তিত্বহীন জিনিস, যা ছিল আর যা হবে নিয়ে। অথচ যদি আমরা সেই সময়টা বর্তমানের উন্নতিতে দিতাম, তাহলে জীবনের মান কত উন্নত হতো। অতীতের ভুল শুধরে ভবিষ্যৎ গড়ার ক্ষমতা শুধু বর্তমানের হাতে। তাই দয়া করে যদি আর কিন্তুর জটিলতা ছেড়ে দিয়ে এখনকে উপভোগ করো। এখন তুমি বেঁচে আছো, এখন তুমি পড়ছো, এখন তুমি হাসতে পারো। এই এখনই তোমার আসল সম্পদ। 5. তুলনা নয়, আত্ম-অন্বেষণ। আমি সোশ্যাল মিডিয়া খুললেই দেখি আমার বন্ধুটা নতুন ঘর বানিয়েছে, আরেকজন বিদেশে ঘুরছে, আরেকজন কোটি টাকার ব্যবসা করছে। তখন আমার নিজেকে খুব ছোট মনে হয়। আমার কিছুই নেই, আমি কোথাও পৌঁছাতে পারিনি। আমি নিজেকে তাদের সঙ্গে তুলনা না করে কিভাবে থাকব? চারপাশে তো প্রতিযোগিতা, সবাই তো কারো না কারো চেয়ে এগিয়ে। তুমি যে ভুলটা করছো তা হলো তুমি অন্যের বাইরের চাকচিক্য দেখছো, কিন্তু তার ভেতরের সংগ্রাম দেখছো না। যে বন্ধুটা বিদেশে ঘুরছে তার কি জানো কত টাকা লোন আছে? যে ব্যবসা করছে তার কি জানো কত দিন রাত জেগে কাজ করছে, কতবার ব্যর্থ হয়েছে? তুমি শুধু ফল দেখছো, ফসল দেখছো, কিন্তু সেই ফসল তুলতে তাকে কত ঘাম ঝরাতে হয়েছে তা দেখছো না। তুলনা হলো আত্মবিশ্বাসের সবচেয়ে বড় শত্রু। সাইকোলজিস্ট লিওন ফেস্টিঙ্গারের সামাজিক তুলনা তত্ত্ব বলে, আমরা যখন নিজেকে অন্যের সাথে তুলনা করি তখন আমাদের আত্মসম্মান কমে যায় এবং দুঃখ বেড়ে যায়। কিন্তু এই যে তোমার একটি অনন্য ডিএনএ আছে যা পৃথিবীর আর কারো সাথে মেলে না। তোমার চিন্তাভাবনা, তোমার দৃষ্টিভঙ্গি, তোমার দক্ষতা, এগুলো অনন্য। তুমি হয়তো গান গাইতে পারো না, কিন্তু হয়তো তুমি খুব ভালো লেখক। তুমি হয়তো ব্যবসা করতে পারো না, কিন্তু হয়তো তুমি অসাধারণ শিক্ষক। মনে রেখো, সৃষ্টিকর্তা কখনো ডুপ্লিকেট তৈরি করেন না। প্রতিটি মানুষকে তিনি আলাদা উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন। তাই অন্যের সাফল্য দেখে নিজেকে বিচলিত করো না, বরং নিজের ভেতরের সেই বিশেষ প্রতিভাটাকে খুঁজে বের করো, তাকে লালন করো। যেদিন তুমি নিজেকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করবে, সেদিন তুমি দেখবে তোমার নিজের অর্জনগুলো কত বড়, কত সুন্দর। সেদিন আত্মবিশ্বাস আসবে, আর আত্মবিশ্বাসের সঙ্গেই আসবে সুখ। কারণ সত্যিকারের সুখ প্রতিযোগিতায় জিতে পাওয়া যায় না, সত্যিকারের সুখ পাওয়া যায় নিজেকে আবিষ্কার করার মধ্যে। শেষ কথা, তুমিই তোমার জীবনের চাবিকাঠি। এই 5টি অভ্যাস, বিশ্বাস, লোকের কথায় উপেক্ষা, ব্যস্ততা, বর্তমানে বাস আর তুলনা বন্ধ, এগুলো কি সত্যি আমাকে বদলে দিতে পারে? আমি তো অনেকবার চেষ্টা করেছি, আবার ব্যর্থ হয়েছি। কখনো কখনো মনে হয় আমার জন্য সুখ নেই, অন্যরা পারলেও আমি পারি না। এই অনুভূতিটা কি কাটবে? তোমার এই পারি না অনুভূতিটাই তোমার সবচেয়ে বড় বাধা। আমি তোমাকে বলছি, এই 5টি অভ্যাস জাদুর মন্ত্র নয়, এগুলো হলো চর্চা, প্র্যাকটিস।
জীবনের সব বড় পরিবর্তন ধীরে ধীরে আসে। যেমন একটা গাছ প্রতিদিন একটু একটু করে বাড়ে, শেষ পর্যন্ত বিশাল ছায়া দেয়, ঠিক তেমনি এই অভ্যাসগুলো প্রতিদিন একটু একটু করে চর্চা করলে একসময় তারা তোমার দ্বিতীয় প্রকৃতি হয়ে যাবে। হ্যাঁ, শুরুতে কষ্ট হবে। প্রথম দিন লোকে কি বলবে উপেক্ষা করাটা কঠিন লাগবে। প্রথম সপ্তাহে বর্তমানে থাকাটা অস্থির লাগবে। কিন্তু তুমি যদি 1 মাস ধরে প্রতিদিন একটু করে চর্চা করো, তাহলে দেখবে তুমি সেই মানুষ হয়ে গেছো যাকে আর কোনো সমালোচনা কাঁদাতে পারে না, কোনো অতীত থামাতে পারে না, কোনো ভবিষ্যৎ ভয় দেখাতে পারে না। মনে রাখো, এই পৃথিবীতে প্রতিটি মানুষই কোনো না কোনো যুদ্ধ লড়ছে। তুমি একা নও, কিন্তু তুমি যাকে খুঁজছো সেই সুখ কিন্তু তোমার বাইরে কোথাও নেই, সেটা তোমার ভেতরে লুকিয়ে আছে। তোমার হাসি, তোমার ক্ষমতা, তোমার অস্তিত্ব, এ সবই বিরাট উপহার। আজকে হয়তো তুমি মনে করছো তোমার কাছে কিছু নেই, কিন্তু হয়তো এই মুহূর্তে কোথাও বসে কোনো মানুষ তোমার মতো একটি জীবন পাওয়ার জন্য আকুল আকুতি জানায়। নিজেকে কখনো মূল্যহীন ভেবো না, কারণ যখন তুমি নিজেকে মূল্য দেবে তখন পৃথিবীও তোমাকে মূল্য দিতে বাধ্য হবে। আর সবশেষে কখনো ভুলো না, সুখের কারণ তুমি নিজেই। কারো কাছে সুখ চেয়েও না, টেনো না, নিজের ভেতরেই সেই অনন্ত ঝর্ণাটা খুঁজে নাও। তাহলেই দেখবে পৃথিবী পাল্টে গেছে। আসলে পাল্টেছ তুমি নিজেই। ভালো থেকো, সুখী থেকো, আর তোমার এই ছোট্ট জীবনটাকে অসাধারণ করে তুলো।